9ই আগস্টের যে ঘটনা ঘটেছিল সেই 9ই আগস্ট আরজিকর মেডিকেল কলেজে তিলোত্তমার খুন এবং ধর্ষণ নৃশংসভাবে হয়েছিল। তারপর দিনই আমরা দেখেছি যে পুলিশ কমিশনার বিনীত গোয়েল প্রকাশ্যে অর্থাৎ সাংবাদিকদের সামনে এটি প্রকাশ্যে বলেছিলেন যে এটি একটি আত্মহত্যা, মানে নির্যাতিতার নাম, তার পরিচয় সমস্ত কিছু প্রকাশ করে দিয়েছে। আমরা জানি যে এই ধরনের কোনো ঘটনা ঘটলে সেটা প্রকাশ্যে মানে কখনোই আনা যায় না, প্রথমেই আনা যায় না, আগে সেগুলোর তথ্য প্রমাণ দেখে মানে তদন্ত করে তারপরে সেটা প্রকাশ্যে আনা কথা। কিন্তু একজন পুলিশ কমিশনার হয়ে এই সমস্ত কাজ তিনি 9 তারিখের পরেই এটা করে দিলেন। কিন্তু এখনও পর্যন্ত আমরা দেখছি যে স্বাস্থ্য দপ্তর এ নিয়ে তাদের কোনো উচ্চবাচ্য নেই, এখনও পর্যন্ত তার নামে কোনো এফআইআর হয়নি। এমনকি আমরা যখন তাদের কাছে প্রশ্ন করছি যে বিনীত গোয়েলের বিরুদ্ধে আপনারা কি কোনো পদক্ষেপ নিয়েছেন, তারা এই ব্যাপারে একদম নিশ্চুপ, তারা এটা নিয়ে কোনো উত্তরই দিতে রাজি নন। তারা বলছেন যে এটা আমাদের আওতায় নয়, এটা হোম সেক্রেটারির আওতায়। তখন আমরা এটাও প্রশ্ন করেছিলাম যে আপনারা কি হোম সেক্রেটারিকে এটা নিয়ে কোনো কথা বলেছিলেন যে এর বিরুদ্ধে কোনো অভিযোগ আছে আমাদের এবং এর বিরুদ্ধে এফআইআর করতে হবে, এই ধরনের কোনো কিছু প্রশ্ন করেছে? বলছে এগুলোর উত্তর দিতে আমরা বাধ্য নই, এটুকুই তারা বলেছিলেন। ফলে এটা আমাদের যে কালকের যে আমরা স্বাস্থ্য ভবন অভিযান করছি সেই স্বাস্থ্য ভবন অভিযানের আরও একবার এটা স্মরণ করে দিতে চাই যে এই দাবিটি আমাদের থাকছে, কারণ এই ধরনের কোনো নির্যাতিতার নাম এবং পরিচয় কখনোই প্রকাশ করা যায় না। এবং প্রথম দিনই তিনি এটি একটি সুসাইড বলে চালিয়ে দেওয়ার একটা চক্রান্ত চালিয়েছিলেন। আগামীকালের যে আগামীকালের আহ্বান অভয়া মঞ্চের আহ্বান নয়, কিন্তু অভয়া মঞ্চ এই আহ্বানকে পূর্ণ নৈতিক সমর্থন দিচ্ছে এবং আগামীকাল অভয়া মঞ্চের যতজন সদস্যের পক্ষে সম্ভব তারা আগামীকালের অভিযানে সামিল হবেন এবং আমরা অন্যদেরও আহ্বান করছি যে কালকের যে আমাদের স্বাস্থ্য ভবন অভিযান, সেই স্বাস্থ্য ভবন অভিযানটাকে সফল করার জন্য। এইরকম আন্দোলন, মেয়েদের এইরকম অংশগ্রহণ, সাধারণ মানুষের এইরকম স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, কোনো দলীয় নিয়ন্ত্রণ ছাড়াই সাধারণ মানুষ যেভাবে এই আন্দোলনকে টেনে নিয়ে গেছেন এবং আন্দোলনের একটা সামাজিক রূপ সামনে এনে দিয়েছেন। আমরা দেখেছি শিয়ালদার যে দায়রা আদালত বিচার শেষে তিনি যে জাজমেন্ট দিয়েছেন, সেই জাজমেন্টের প্রায় প্রতিটি ছত্রে নাগরিকদের এই আন্দোলনের স্বীকৃতি দেওয়া হয়েছে। আমাদের দেশের যে বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থাতে আমরা অনেক দিন পর দেখলাম যে জনসাধারণের যে মতামত, জনসাধারণের যে অ্যাসপিরেশন, তাদের যে মনোভাব, সাধারণভাবে সেই মনোভাব খুব একটা রায়ে প্রতিফলিত হয় না। কিন্তু এখানে শিয়ালদা আদালতের জজ সাহেব তিনি বিভিন্ন ঘটনা নির্দিষ্টভাবে তুলে ধরে সেখানে কিভাবে স্বাস্থ্য দপ্তরের কর্তা ব্যক্তিরা গাফিলতি করেছেন, রাজ্য পুলিশের কর্তা ব্যক্তিরা গাফিলতি করেছেন, কেন্দ্রীয় যে সংস্থা সিবিআই তাদের কর্তা ব্যক্তিরা গাফিলতি করেছেন, ছত্রে ছত্রে সেটা তুলে ধরেছেন এবং এটাও বলেছেন যে যদি তারা ঠিকঠাক দায়িত্ব পালন করতেন তারা এই মামলা একটা কাঙ্ক্ষিত চেহারা পেত। তো আরজিকর আন্দোলন শেষ হয়ে যায়নি। শিয়ালদা সেশন কোর্ট যে সমস্ত সূত্র নির্দেশ করেছেন, সেই সূত্র নির্দেশ করে যদি এই মামলা হাইকোর্টে অথবা সুপ্রিম কোর্টে যায়, নতুন নতুন অনেক দিক উন্মোচিত হবে এবং আমরা আশা করি যে সত্য উদ্ঘাটিত হবে, অভয়া ন্যায় বিচার পাবে। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ বিগত মাসগুলোতে যেভাবে দিনে রাতে জেগে এই আন্দোলনে সামিল হয়েছিলেন, সেই আন্দোলনের দাবিগুলো একটা সফলতার দিকে এগিয়ে যাবে। গত 9ই আগস্ট তিলোত্তমার উপর যে খুন ও ধর্ষণের ঘটনা ঘটে আরজিকরে এবং তার পরিপ্রেক্ষিতে যে রাজ্য জোড়া আন্দোলন তৈরি হয়েছিল, তার সেই আন্দোলনের মূল উদ্দেশ্য এবং মানুষের যে দাবি ছিল তা হলো ন্যায় বিচার এবং এর সাথে জড়িত কোনো মানুষই যাতে ছাড় না পায়, অপরাধীরা যাতে কোনো ছাড় না পায়, তার জন্য এই আন্দোলন হয়েছিল। কিন্তু প্রায় 6 মাস হতে চলেছে। তার মধ্যে যে বিচার বলে যে বিষয়টা আমরা আমাদের সামনে দেখেছি, তারপরেও সেই বিচারের রায় সেই রায়টাতেও এই বিষয় উল্লিখিত হয়েছে যে আরজিকর কর্তৃপক্ষ এবং তদন্তকারী সংস্থা হিসাবে কলকাতা পুলিশ
পরবর্তীতে যে সিট তৈরি হয়েছিল তারা এবং সিবিআই, তাদের প্রত্যেকের ক্ষেত্রেই তদন্তে গাফিলতি এবং প্রচুর পরিমাণে বেআইনি কাজ, অনিয়ম, এই সমস্ত কথা, এমনকি ওই যে রায় শিয়ালদা কোর্ট থেকে এসছে সেখানে বিচারক লিখেছেন। আমাদের সকলের কাছেই এটা মনে হয়েছে যে এই যে ঘটনা, সেই ঘটনার পর যে উদ্যোগ নিলে সমস্ত দোষী বা অপরাধীদেরকে শাস্তি দেওয়া সম্ভব হতো, সেই উদ্যোগ তদন্তকারীদের পক্ষ থেকে ছিল না, এবং যেগুলো অভিযোগ আকারে নাগরিকদের পক্ষ থেকে ছিল, এই শিয়ালদা কোর্টের রায় প্রকাশিত হওয়ার পর সেটি সামনে এসে গেছে যে এগুলি কেবলমাত্র কোনো গুজব ছিল না। শিয়ালদা কোর্টের রায় এ ব্যাপারে স্পষ্ট হয়ে গেছে যে আত্মহত্যার একটি গল্প তৈরি করার চেষ্টা হয়েছিল, পোস্টমর্টেম ঠিকভাবে হয়নি, সেখানে অনেক সমস্যা ছিল, এসআই থেকে শুরু করে একেবারে নাম ধরে ধরে সেই রায়তে এসছে যে কিভাবে বেআইনি কাজ হয়েছে, গাফিলতি হয়েছে। আমরা এই গোটা বিষয়টিকে একটি অপরাধমূলক গাফিলতি হিসাবে চিহ্নিত করছি এবং এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থার কথা আমরা দাবি করছি। আপনারা জানেন, গত 17ই ডিসেম্বর আমরা আজকে এখানে যারা উপস্থিত হয়েছি তাদের মধ্যেকার বেশিরভাগ সংগঠনই একটি স্বাস্থ্য ভবন অভিযান করেছিলাম। সেখানে আমাদের মূল বক্তব্য ছিল যে যেহেতু ডিউটি টাইমে এই ঘটনাটি ঘটেছে, তাই ভারতবর্ষের যে প্রিভেনশন অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যাক্ট যেটা আছে, সেই আইন অনুযায়ীও স্বাস্থ্য ভবন, স্বাস্থ্য দপ্তর আইনানুগভাবে দায়বদ্ধ এই ব্যাপারে সক্রিয় ভূমিকা নেওয়া। কারণ যে কর্মক্ষেত্র, সেই কর্মক্ষেত্রকে সুরক্ষিত রাখা এমপ্লয়ির জন্য, সেটা আইনানুগভাবে তার দায়িত্ব। সে সেই দায়িত্ব ফেল করেছে, সেটা সে পালন করতে পারেনি। এখন অন্ততপক্ষে যাতে সমস্ত দোষীরা ঠিক করে চিহ্নিত হয় এবং তদন্তটা ঠিক করে হয়, তার জন্য তদন্তকারী সংস্থার উপর প্রায় ওয়াচডগের ভূমিকা রাখার দায়িত্ব হচ্ছে এই স্বাস্থ্য ভবনের। সেই পরিপ্রেক্ষিতে আমরা 5টি বিষয় সেদিন তুলে ধরেছিলাম। আমরা স্বাস্থ্য ভবনের কাছে বলেছিলাম যে ভিকটিম, ঘটনার পরেই আমরা দেখেছিলাম সেই ভিকটিমের নাম প্রকাশ করে দিয়েছিলেন তৎকালীন পুলিশ কমিশনার। আমাদের ভারতবর্ষের যে আইন ব্যবস্থা, সেই আইন ব্যবস্থা অনুযায়ী তার বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত, কিন্তু এ ধরনের কোনো ঘটনা ঘটেনি, কোনো এফআইআর হয়নি। আমরা স্বাস্থ্য ভবনের কাছ থেকে জানতে চেয়েছিলাম যে তারা তাদের এমপ্লয়ির যে তদন্ত, সেই তদন্ত যাতে সুষ্ঠুভাবে হয় এবং এইটা তার ক্ষেত্রে একটি বাধা স্বরূপ, এই বিষয়ে স্বরাষ্ট্র দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেছে কিনা, তদন্তকারী সংস্থার দৃষ্টি আকর্ষণ করেছে কিনা, তারা আমাদেরকে কোনো জবাব দিতে পারেনি। আমরা প্রশ্ন করেছিলাম যে আরজিকর ভাঙচুরের যে ঘটনা ঘটেছিল, সেখানে সেই তদন্ত যাতে দ্রুত নিষ্পত্তি হয় এবং সেখানে দোষীরা এবং যারা এর পরিকল্পনাকারী তাদের শাস্তি দেওয়া যায়, তার জন্য কোনো দৃষ্টি আকর্ষণ তারা তদন্তকারী সংস্থাকে করেছে কিনা, তারা কোনো জবাব দিতে পারেনি। এইভাবে 5টি প্রশ্ন আমরা রেখেছিলাম, কিন্তু তারা আমাদের শেষ অবধি জানান যে আপনারা লিখিতভাবে এটা দিন, আমরা 24 ঘন্টার মধ্যে লিখিত উত্তর আপনাদেরকে দেব। 20 জন প্রতিনিধি দলের সামনে 17ই ডিসেম্বর স্বাস্থ্য ভবন এই প্রতিশ্রুতি দেওয়ার পরেও তারা আজ অবধি কিছু জানায়নি। উপরন্তু আপনারা জানবেন যে গত 7ই জানুয়ারি যখন এই প্রতিনিধি দল আবার কেন এই জবাব আসছে না সেটা জানতে স্বাস্থ্য ভবনের দিকে যায়, তখন স্বাস্থ্য ভবনের গেট থেকে প্রতিনিধি দলের 20 জনকে গ্রেপ্তার করা হয় এবং সারাদিন থানার মধ্যে আটক রাখা হয়, তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়। যদিও বিভিন্ন জায়গার যে প্রতিবাদ আন্দোলন, তার চাপে থানা থেকে আমাদেরকে সন্ধ্যেবেলা ছাড়া হয়। তো এই পরিপ্রেক্ষিতে আমরা এই ঘোষণা করছি যে আগামীকাল আমরা স্বাস্থ্য ভবন অভিযান আবারও করব। সেখানে আমরা যে দাবিগুলি এরপরে যুক্ত করেছি, যেটা আমাদের এই অভিযানে যুক্ত হয়েছে, তা হলো যে আমরা দেখেছি মেদিনীপুর স্যালাইন কাণ্ড এবং তার পরবর্তী সময়ে যে সমস্ত ডাক্তারবাবুরা এই আন্দোলনের সামনের সারিতে ছিলেন বা এই আন্দোলনটিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, তাদের বিরুদ্ধে একটি প্রতিহিংসামূলক আচরণ করা হচ্ছে। সরকারি হাসপাতালে নিম্নমানের ওষুধ কি করে বন্ধ করা যাবে, কি করে সেটা ঠিক করা যাবে, তার বদলে নিম্নমানের ওষুধের দায় ডাক্তারবাবুদের উপর দেওয়া হচ্ছে। এর প্রতিবাদ আমরা করছি এবং এই যে একটা সার্বিকভাবে অগণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করার চেষ্টা করা হচ্ছে এবং অপরাধীদেরকে আড়াল করার একটা
চেষ্টা তদন্তকারী সংস্থাগুলি, রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর, স্বাস্থ্য দপ্তর এবং সিবিআই মিলে এক যে অশুভ আঁতাত তৈরি করেছে, তার বিরুদ্ধে আমরা কথা বলছি। আগামী 5 তারিখ এই বিষয়ে স্বাস্থ্য ভবন অভিযান হতে চলেছে। আমাদের এই যে কর্মসূচি, সেই কর্মসূচিতে যেমন বিভিন্ন শ্রমিক সংগঠন, কৃষক সংগঠন, আদিবাসী সংগঠন, মহিলা সংগঠন, রূপান্তরকামীদের সংগঠন তারা উপস্থিত থাকছে, রাত দখল ঐক্য মঞ্চের প্রতিনিধিরা উপস্থিত থাকছেন, অভয়া মঞ্চের কনভেনার এখানে উপস্থিত আছেন নিজেই, তারাও কালকে আগামীকাল উপস্থিত থাকবেন। তো এটি সার্বিকভাবে একটি বিভিন্ন সংগঠন এবং ব্যক্তিবর্গের এক যৌথ উদ্যোগ হিসাবে আগামীকাল স্বাস্থ্য ভবনে আমরা যেতে চলেছি। 2টোর সময় আমরা করুণাময়ী বাস স্ট্যান্ডে জমায়েত হব এবং সেখান থেকে স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে আমরা যাব। এই হচ্ছে আমাদের আগামীকালের কর্মসূচি, যেটা আমরা আজকে ঘোষণা করলাম। আমাদের রাজ্যে এই ধরনের একটা ঘটনা ঘটেছে যে প্রতিষ্ঠিত যে সমস্ত মেডিকেল কলেজ, তার মধ্যে যেটা হচ্ছে আরজিকর মেডিকেল কলেজ, একটি পুরাতন মেডিকেল কলেজ, সেইখানে একজন কর্মরতা ডাক্তার, যিনি আবার মহিলা, তার উপরে এই ধরনের নৃশংস ঘটনা ঘটেছে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের পশ্চিমবাংলার অর্থাৎ কলকাতার মতো জায়গার পুলিশ কমিশনার, তিনি এ ব্যাপারে পুরো চুপচাপ, এবং আমাদের যে মুখ্যমন্ত্রী, তিনি পুলিশ মন্ত্রী হয়েও এ ব্যাপারে কোনো হস্তক্ষেপ করেননি। আমরা দেখতে পেলাম যে তারপরেও তাকে অপসারণ করা তো দূরের কথা, তাকে এক জায়গা থেকে আরেক জায়গায় বদলি করে দেওয়া হলো। মানুষ যখন স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে নেমেছে এবং বিনীত গোয়েলের পদত্যাগ চাইছে, তখন তিনি একথা বলছেন যে না, তার পদত্যাগ করানো যাবে না, মানে এই ধরনের কথা তিনি মুখ্যমন্ত্রী বলছেন। আসলে তিনি এইভাবে সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করছেন যে তোমরা যতই লড়াই আন্দোলন করে কোনো ন্যায় বিচার তোমরা পাবে না। কিন্তু সমস্ত জায়গায় আমরা দেখেছি যখনই অপসারণের কথা বলা হচ্ছে, তখনই এক জায়গা থেকে আর এক জায়গায় বদলি করে দিয়ে সাধারণ মানুষকে ভুল বোঝানো হচ্ছে। আসলে কিন্তু সেটি অপসারণ করানো হচ্ছে না। স্বাস্থ্য ব্যবস্থায় নিম্নমানের ওষুধ নিয়েও আপনারা কথা বলছেন এবং সেই বিষয়টাও আন্দোলনের অন্যতম বিষয় হিসেবে রাখছেন। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন যে কোম্পানিগুলো বরাত পাচ্ছে, তারা নিম্নমানের ওষুধ সরবরাহ করছে। এই বিষয়ে কি বলবেন? হাসপাতালগুলিতে, সরকারি হাসপাতালগুলিতে, জেলার বিশেষ করে ওষুধ পাওয়া যাচ্ছে না ঠিকভাবে, এই ধরনের বিষয়টাও সামনে আসছে। হ্যাঁ, একদমই তাই। আমাদের রাজ্যের যে স্বাস্থ্য ব্যবস্থা, সেই স্বাস্থ্য ব্যবস্থা এখন একদমই প্রায় ধসে পড়ার মতো অবস্থায় চলে এসছে। কারণ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সরকারি হাসপাতালে মানে ওষুধের মান খুবই নিম্নমানের। আমরা এই কদিন আগেই দেখলাম যে মেদিনীপুর হাসপাতালে যে ঘটনা ঘটলো স্যালাইন কাণ্ডের, অর্থাৎ সেই দায় নাকি ডাক্তারকেই নিতে হবে। আসলে ডাক্তাররা তো এই ধরনের ওষুধগুলো সাপ্লাই করছে না, যে সাপ্লাই করছে আসলে যে মানে তৃতীয় ব্যক্তি যে এই চক্রের সঙ্গে জড়িত আছে, তাদের কান কখনোই টানা হচ্ছে না, তাদের মাথা কখনোই ধরা হচ্ছে না। আসলে এই ধরনের ঘটনা যখনই ঘটছে কোনো হসপিটালে বা যেখানেই ঘটুক না কেন, এই ডাক্তার বা নার্স তাদের উপরেই আক্রমণটা নামছে। মানে এইভাবে আসলে মানে পুরো স্বাস্থ্য ব্যবস্থা, অর্থাৎ বিশেষ করে আমি বলবো যে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা একদমই ভেঙে ফেলার একটা চক্রান্ত। এইভাবেই আসলে নতুন করে যে বেসরকারি যে স্বাস্থ্য ব্যবস্থা, সেই স্বাস্থ্য ব্যবস্থাটাকে আরও চাঙা করার একটা পরিকল্পনা চালাচ্ছে রাজ্য তথা কেন্দ্র সরকার। আমরা দেখেছি চিড়িয়াখানায় যে মাননীয়ার যার মহা অনুপ্রেরণা দেয়নি, যার অনুপ্রেরণায় বাক শাবক দেয়, তো কার অনুপ্রেরণায় দিনের আলোর মতো সহজ এই ভয়ঙ্কর ঘৃণ্য অপরাধ আর্জি করে হলো। এবং তারপর আমরা যখন স্বাস্থ্য ভবন অভিযানে গেলাম এবং সেখানে আইএস যিনি অ্যাটেন্ড করলেন আমাদের, তিনি বারবার আমাদের পিঠে প্রায় অক্সিজেন সিলিন্ডারের মতো, সাপোর্ট সিস্টেমের মতো প্রায় সিসিটিভি নিয়ে আমাদের সবাইকে ঘুরতে হবে, এরমই একটা বার্তা দিলেন। আগামী দিনে বাংলা সিসিটিভি ময় হয়ে উঠুক, এরমই দিলেন। তো আগামী দিনের যে আগামীকালের যে 2টোর সময় করুণাময়ী বাস স্ট্যান্ডে যে স্বাস্থ্য অভিযানের ডাক দিয়ে হয়েছে, আমি অনুরোধ করব সমস্ত গণতন্ত্রপ্রেমী মানুষ যাদের টিকি কোনো স্বার্থান্বেষী দলীয় রাজনীতিতে বাধা নেই এবং কোনো বাজারি মিডিয়ার দ্বারা যারা প্রভাবিত নন, সাধারণ গণতন্ত্রপ্রেমী মানুষরা গ্রাম থেকে বন্দর, যেটা 14 তারিখ রাতে যে ইতিহাস হয়েছিল রাত দখলের, সেখানে একজন প্রান্তিক যৌনতার রূপান্তরকামী নারী এবং গণ আন্দোলন কর্মী হিসেবে মনে করি সমস্ত স্তরের সমস্ত শোষিত মানুষ কালকে এক হয়ে আমরা পশ্চিমবাংলায় যে ভয়ঙ্কর সন্ত্রাস আমরা দেখতে পাচ্ছি, রাষ্ট্রীয় সন্ত্রাস, এবং কিভাবে হামলা মামলা পুলিশি সন্ত্রাস দিয়ে গণ আন্দোলনকারীদের কণ্ঠ রোধ করে দেওয়ার যে অপপ্রয়াস, যে রাষ্ট্রীয় সন্ত্রাস শুরু হয়েছে, এবং স্বাস্থ্য কাঠামো কিভাবে আজকে ভেঙে পড়েছে আমরা দেখতে পাচ্ছি, কি ভয়ঙ্কর সেখানে লুম্পেন বাহিনীদের যে অত্যাচার বা আক্রমণ বারবার আমরা দেখতে পাচ্ছি। এবং সেখানে প্রান্তিক যৌনতার মানুষরাও একটু না বললেই নয়, প্রায় 10 বছর এই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার নালসা ভার্ডিক্ট, ট্রান্সজেন্ডার পার্সন প্রোটেকশন অফ রাইটস সব কিছুর
পরেও আজকে বাংলায় একটা ফাংশনাল ট্রান্সজেন্ডার গভর্নমেন্ট হসপিটালে কোনো ওয়ার্ড হয়নি, ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার নেই, 24 ঘন্টা কোনো ট্রান্সজেন্ডার হেল্পলাইন, এবং সরকারি হাসপাতালে ট্রান্স মানুষরা ভয়ে যদি অ্যাডমিশন হয় কোন ওয়ার্ডে দেবে এই চিন্তা করতে করতেই তারা মারা যান, ফলে তারা বহু সময় তারা যান না এবং এইভাবে তারা মৃত্যুপথে পতিত হন। এটা বহু সময় আমরা লিভড এক্সপিরিয়েন্স দিয়ে একদম সাবঅল্টার্ন খেটে খাওয়া ট্রান্সজেন্ডার মানুষদের ক্ষেত্রে দেখেছি। তো আগামীকাল সারা বাংলার সমস্ত স্তরে সমস্ত শোষিত সমস্ত প্রান্তিক মানুষরা যেন এই ডাক যেন শুধুমাত্র একটি কেন্দ্রীয় ডাক না হয়, সমস্ত প্রান্তিক মানুষ এসে যেন এই কেন্দ্রীয় ডাকে সাড়া দিয়ে প্রান্ত এবং কেন্দ্রের মিলন হয়ে যেন একটি যৌথ ডাকে যেন শাসককে আমরা সত্যি দেখিয়ে দিতে পারি যে আমরা ভয় পাই না, এবং সত্যিই যেন আমরা যৌথভাবে কালকের এই স্বাস্থ্য ভবন অভিযানকে সফল করতে পারি।